সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাই ফ্রেশ প্রিমিয়াম টি তারকা কথন অনুষ্ঠানে। আজকে তারকা কথনের একটি বিশেষ পর্ব। এই বিশেষ পর্বের আজকের তারকা কোনো ব্যক্তি তারকা নয়, আজকের তারকা হচ্ছে একটি অনুষ্ঠান। সেই অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত মানুষ, সেই অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত দর্শক এবং জনগণ। আজকে আমরা এই বিশেষ অনুষ্ঠান, বিশেষ পর্বের আয়োজন করেছি চ্যানেল আইয়ের কৃষিভিত্তিক অনুষ্ঠান হৃদয়ে মাটি ও মানুষের 22 বছর পূর্তির পর 23 বছর পদার্পণ উপলক্ষে। আজকের এই অনুষ্ঠানে আমার সাথে উপস্থিত আছেন তৌফিক আহমেদ, এডিটর ডিজিটাল অ্যান্ড মাল্টিমিডিয়া, চ্যানেল আই অনলাইন। আমাদের সাথে আরও আছেন ডক্টর শেখ মোহাম্মদ শফিউল ইসলাম, সহযোগী অধ্যাপক, গণমাধ্যম অধ্যয়ন ও সাংবাদিকতা বিভাগ, ইউআইইউ। আরও আছেন ডক্টর জাহাঙ্গীর আলম, কৃষি অর্থনীতিবিদ। আর যিনি আছেন তিনি বাংলাদেশের কৃষকের হৃদয় এবং হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানের পরিকল্পক, উপস্থাপক এবং নির্মাতা, আমাদের গণমাধ্যম ব্যক্তিত্ব প্রিয় শাইখ সিরাজ। আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের ওই অনুষ্ঠানে। আজকের এই 22 বছরে হৃদয় মাটি ও মানুষ অনুষ্ঠানের 1090টি পর্ব প্রচারিত হয়েছে এবং এই অনুষ্ঠানের সাথে আরও কয়েকটি অনুষ্ঠান প্রচারিত হয়েছে। হৃদয় মাটি ও মানুষের ডাক 516টি পর্ব এবং ছাদ কৃষির 397টি পর্ব, প্রবাসী বাঙালির আঙিনা কৃষি 148টি পর্ব, কৃষি দিবানিশি 715টি পর্ব। এছাড়া রয়েছে কৃষকের বাজেট, কৃষকের ঈদ, অসংখ্য অনুষ্ঠান কৃষি নিয়ে। আমি প্রথমে সদ্য শাইখ সিরাজ আপনার কাছে জানতে চাইব, আপনি যখন বাংলাদেশে একটি টেলিভিশন ছিল, বাংলাদেশ টেলিভিশন, সেই টেলিভিশনে আপনি আপনার তরুণ বয়সে ক্যাম্পাস নিয়ে অনুষ্ঠান করেছেন, আপনি অনুষ্ঠান করেছেন যুবকদের নিয়ে, আপনি অনুষ্ঠান করেছেন খেলাধুলা বিষয়ে, আপনি অনুষ্ঠান করেছেন শিল্পায়ন নিয়ে। আপনি কিভাবে কৃষি বিষয়ক অনুষ্ঠানে একেবারে নিবিষ্ট হয়ে গেলেন? এর পেছনে প্রেরণা কি কাজ করেছিল? একেবারে শেষ নাম যেটি বললেন শিল্পায়ন, অনুষ্ঠানটির নাম ছিল শিল্পায়নে বাংলাদেশ। তখন বাংলাদেশের মানুষরা স্বাধীনতা পরপর তো বাংলাদেশের মানুষ শিল্পের দিকে ছিল না, সবাই চাকরি বাকরি করতো এবং চাকরিটাই ছিল প্রধান। শিল্প গড়তে হচ্ছে মারওয়াড়িরা, এদেশে বিহারিরা। তো এই যে যেখানে বসে কথা বলছি তেজগাঁ এলাকা, এটাই ছিল শিল্পাঞ্চল। তো আমার খেয়াল আছে তখন টেলিভিশনে বহির্দৃশ্য ধারণ করে অনুষ্ঠান করা যায় এই সুবিধাটা খুব বেশি ছিল না, ইট ওয়াজ ভেরি টাফ। তো তখনই এই এলাকাতে আসতাম ক্যামেরা বাইরে, টেলিভিশন থেকে স্টুডিও থেকে ক্যামেরা বাইরে নিয়ে আসা হলো। তো এই অনুষ্ঠানটা আমাকে, তার আগে যেগুলো বললেন যে খেলাধুলা, তারপর ইউনিভার্সিটি ম্যাগাজিন, সেগুলো অনেক করেছি, কিন্তু শিল্পায়নে বাংলাদেশ করতে এসে আমার কাছে মনে হয়েছে যে টেলিভিশনের শক্তিটা আসলে অনেক, টেলিভিশনের ক্যামেরার প্রচুর শক্তি। তো ওই স্টুডিওর 4 দেয়ালের ভেতরে একটা অনুষ্ঠান, এর চাইতে পুরোটা বাংলাদেশটাকে যদি দেখানো যায় সেটা মানে দর্শকের কাছে অনেক রিলিফ, অনেক আনন্দ পাবে। এবং সেই সময়টা বেসিক্যালি তো বাংলাদেশ ছিল একটা কৃষি নির্ভর দেশ, সে 80 দশকের প্রথম দিককার কথা। হ্যাঁ, তো শতকরা 90-80 জন মানুষ তখন কৃষির সাথে জড়িত। বাংলাদেশ টেলিভিশনে কৃষি বিষয়ে একটা অনুষ্ঠান ছিল আগ থেকেই, খুব জোড়াতালি দিয়ে চলতো আর কি, এটা রাখার দরকারটাই ছিল। তো ওই অনুষ্ঠানটার হাল ধরলাম। হ্যাঁ, তো প্রথম হচ্ছে যে আপনি যেটা বলেন তরুণ বয়স, বাংলাদেশের কৃষি অর্থনীতিটা প্রধান এখনও পর্যন্ত যদি হিসেব করি, আর বৈচিত্র্যময় মানে কি বলে ভিজুয়াল, ডিফারেন্ট মানুষ, বাংলাদেশের কৃষকের চেহারা, সব কিছু মিলিয়ে একটা মনে হয়েছে যে নূতন ধরনের একটা সাংবাদিকতা হতে পারে। কারণ একটা ক্যামেরা নিয়ে গ্রামে গেলে যেদিকে আপনি চোখ দেবেন সেই দিক থেকে আপনি কোনো না কোনো কিছু পাবেন। হ্যাঁ, তো সেইগুলো অনেক ইন্সপায়ার তখন করেছিল তরুণ বয়স, এবং তখন শক্তিটাও ওরকম ছিল যে কাদা মাটিতে, গ্রামে গঞ্জে, মাঠে, সেটা অনেক বেশি ইন্সপায়ার করেছে। অর্থাৎ আপনার প্রেরণার উৎস হচ্ছে মানুষ এবং বাংলাদেশের অর্থনীতির ভিতটা। তখন
এটা তো বুঝতাম যে আমাদের পরিষ্কার খেয়াল আছে যে রেশন কার্ড ছিল প্রতিটা পরিবারের পাকিস্তান আমলে। পাকিস্তান থেকে খাবার না আসলে রেশন কার্ডের সব রেশন পাওয়া যেত না। খাদ্যের অভাব তো এই বাংলায় ছিল, দেখেছি আমরা, আমিও দেখেছি। আমরা খেয়াল আছে যে যখন গম পাওয়া যেত না রেশনে, তখন মিষ্টি আলুকে সিদ্ধ করে মা খেতে দিত। এই চিত্র কে না দেখেছে? হ্যাঁ, তো সেরকম একটা জায়গা থেকে তো একটা অভাব অনুধাবন করতাম প্রথম থেকেই। আর টেলিভিশনের মতো একটা শক্তিশালী মাধ্যমে যখন আসলাম, ওই বিষয়গুলো অনেকটা ইন্সপায়ার করেছে যে খাদ্যে মানে খাবো, মানে বাংলাদেশকে খাদ্যের স্বয়ংভরতাটা দরকার খুব বেশি। এটা অবশ্য খুবই মানে বাস্তবতা যে খাদ্যের যে অভাব মানুষের ছিল আজকের সময়ের ব্যাপ্ত পরিসরে আজকে কিন্তু আজকের জেনারেশন বুঝতেই টেরই পারবে পাই না, না। চিন্তাই করতে পারে টেরই না পাই যে না। খাদ্যের সংকট বলতে কি বোঝায়। তা আপনি তো শাইখ সিরাজ অনুষ্ঠান শুরু করেছিলেন টেলিভিশনে, আজকে সময়ের চাকায় ঘুরতে ঘুরতে আজকে গণমাধ্যমে একটা নতুন জায়গায় এসে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্ম অনেক বেশি ভাইব্রেন্ট। টেলিভিশনেও অনুষ্ঠান দেখছে, ডিজিটাল প্ল্যাটফর্মে মানুষ দেখছে এবং মানুষের ঝোঁক কিন্তু ওইদিকে বেশি বলা হয়। তা আমি তৌফিক আহমেদ, আপনি তো ডিজিটাল প্ল্যাটফর্ম নিয়ে কাজ করেন, আপনার কাছে আমি জানতে চাইবো যে আমাদের এই পার্টিকুলার হৃদয় মাটিও মানুষ অনুষ্ঠান এবং কৃষি বিষয়ক অনুষ্ঠান ডিজিটাল প্ল্যাটফর্মে কতটা গ্রহণীয় হচ্ছে এবং মানুষ কতটা এই ধরনের অনুষ্ঠানে আকৃষ্ট হচ্ছে। আচ্ছা, আমি খুব ধন্যবাদ আপনাকে। খুব সংক্ষেপে বলি, আমরা 2009 সালে হৃদয় মাঠে মানুষ ফেসবুকে নিয়ে আসি এবং 2011 সালে আমরা এটা ইউটিউবে নিয়ে আসি। তো প্রথমত এটা তো এন্টারটেইনমেন্টের যুগ, এবং আপনি যেটা বললেন গণমাধ্যমের যে ট্রান্সফরমেশনটা হচ্ছে সেটা ডিজিটাল প্ল্যাটফর্মের দিকে অনেক বেশি মানুষ ঝুঁকে যাচ্ছে। মানুষের হাতে হাতে মোবাইল, যে কোনো কিছু ভিডিও করছে, সেটা ছেড়ে দিচ্ছে এবং লাখ লাখ কোটি কোটি ভিউ হয়ে যাচ্ছে। সেই জায়গায় একটা কৃষি প্রোগ্রাম এখানে আমাদের, আপনি যেটা প্রথমেই বলছিলেন বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ, যেটা হৃদয় মাটিও মানুষ এবং শাইখ সিরাজ সাহেব মানে অবিরতভাবে তুলে ধরেছেন, সেই জায়গাটাকে আমরা ফোকাস করি প্রথম। এবং সেই ফোকাস পয়েন্ট থেকে আমরা দেখি যে প্রবাসে বাংলাদেশে যে যারা আছেন তাদেরকে সহ প্রান্তিক মানুষ পর্যন্ত এই জায়গাটার একটা বড় জায়গা জুড়ে আমরা আসলে সোশ্যাল মিডিয়াকে অনেক বেশি কনসেন্ট্রেট করতে থাকি। সেই জায়গায় দেখতে 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 এতগুলো বছর পার হতে গিয়ে আমরা দেখলাম যে আমাদের ইউটিউবে 36 লাখের উপরে সাবস্ক্রাইবার হয়েছে। এবং আপনি যদি ওয়াচ টাইমটা আপনাকে আমি বলি, 5,24,00,000 ঘন্টা, যেখানে গভীর দর্শক সম্পৃক্ততার কথা আমরা দেখতে পাই, এবং 66,10,00,000 ভিউ হয়ে গিয়েছে, যেটা ধারাবাহিকভাবে হাই একটা ভিউ আমরা বলি, এবং 920 কোটি ইমপ্রেশন হয়েছে। যেমন আপনার হোম ফিডে আপনি শাইখ সিরাজ সাহেবের একটা থাম্বনেইল দেখতে পাচ্ছেন, সার্চ পেজে দেখতে পাচ্ছেন। এবং একই সাথে ফেসবুকে গত এক বছরে ওভারঅল আমরা 91 লক্ষ সাবস্ক্রাইবার হয়ে গেছে, প্রায় আমরা 10 কোটির দ্বার প্রান্তে আছি, এবং আমাদের 16,65,00,000 মিনিটস ভিউড হয়েছে। আমি শুধু আপনাকে জাস্ট বলতে চাচ্ছি যেটা, যে কৃষি বিষয়ক একটা অনুষ্ঠান সেটা কতটা ইম্প্যাক্ট ফেলতে পারে। এখানে তখন এন্টারটেনমেন্টের মধ্যে যত্রতত্রভাবে বিভিন্ন ধরনের ভিডিও চলে আসছে, এটা হচ্ছে সেটা হচ্ছে, যেটা পাচ্ছে মানুষ রিল করছে। এবং আমরা এখন মোর কনসেন্ট্রেট করছি আপনার 1 মিনিটের রিলসে বেশি, ফটো কার্ডে আমরা বেশি মনোযোগ দিতে চাচ্ছি, এবং আমরা আরও বেশি ফিউচারটাকে ধরতে চাচ্ছি। আমরা এআই জেনারেটেড, মানে এথিক্যালি, মানে নীতি নৈতিকতা মেনে আমরা এআইকে আমাদের অনুষ্ঠানের সঙ্গে আমরা এটাকে অ্যাপ্লাই করতে চাচ্ছি। খুবই আপনি এনকারেজিং কিছু ইনফরমেশন দিলেন। তবে এই ধরনের অনুষ্ঠান হচ্ছে এই যে প্রচলিত যে বিনোদনমূলক কন্টেন্ট, আমরা এখন কন্টেন্ট বলি, সেই কন্টেন্টের ভিড়ে এগুলি হচ্ছে টেকসই অনুষ্ঠান, জি, যা মানুষের মননকে পরিচালিত করে। কৃষকের প্রয়োজন শুধু নয়, মানুষের প্রয়োজন শুধু নয়, এমনকি বিনোদনের জন্য মানুষ আজকাল এই কৃষির অনুষ্ঠান, বিশেষ করে হৃদয় মাটিও মানুষ এবং শাইখ সিরাজের আরও অনেক অনুষ্ঠান সেগুলি দেখে। আমি ডক্টর জাহাঙ্গীর আলম, কৃষি অর্থনীতিবিদ, আপনি অনেক অভিজ্ঞ মানুষ, আপনার কাছে আমি জানতে চাইছি যে বাংলাদেশের অর্থনীতিতে কৃষির ভূমিকা, এটা আমরা কম বেশি সবাই এ সম্পর্কে জানি, কিন্তু একটা টেলিভিশন অনুষ্ঠান বা কিভাবে এই কৃষকের এবং কৃষির কে প্রভাবিত করতে পারে, সেটা আপনার দৃষ্টিতে আমি কি মনে হয়? দেখুন, কৃষক হলো আমাদের দেশের একটা অর্থনীতির প্রধান যোগানদাতা কৃষক, এবং কৃষককে সবার সামনে তুলে ধরা, কৃষককে মর্যাদার সঙ্গে তুলে ধরা,
তার অভাব অভিযোগগুলো বলা, এটা সাধারণত একটা অনন্য একটা প্রোগ্রাম, যেটা আমরা কৃষিতে প্রোগ্রামে আমরা দেখি। বিশেষ করে শাইখ সিরাজ যেই হৃদয়ে মাটি ও মানুষ যেটা শুরু করেছে সে দীর্ঘদিন ধরে, এখানে দুটো জিনিস আজকে যেমনিভাবে আপনাদের এই প্রোগ্রামটার একটি অনন্য দিন আমি বলতে পারি, ঠিক তেমনিভাবে শাইখ সিরাজেরও একটা অনন্য কীর্তি, যেটা দীর্ঘদিন ধরে আমরা দেখে আসছি এই প্রোগ্রামের মাধ্যমে। এবং একজন জননন্দিত উপস্থাপক হিসেবে শাইখ সিরাজ দীর্ঘদিন ধরে আমাদের সামনে উপস্থাপন করছেন। এখন কৃষির এই যে প্রোগ্রামটা, এটা হলো সাধারণ মানুষের ভাষায় এবং সাধারণ মানুষের বোধগম্য করে, কৃষক যাতে এটা বুঝে সেইভাবে এই অনুষ্ঠানটা পরিচালনা করা হয়। আমাদের একজন কৃষক বই পড়ে যে আপনার কৃষি প্রযুক্তি সম্পর্কে জানা, কৃষি সম্পর্কে উৎসাহিত হওয়া, এটার সুযোগ খুবই কম। কিন্তু আপনি যখন টেলিভিশনের পর্দায় বা অন্য কোনো অডিও ভিজুয়াল ভাবে যদি আপনি সেটা দেখিয়ে এবং কথা বলে যদি তাকে বোঝানোর চেষ্টা করেন, তাহলে খুব তাড়াতাড়ি করে বোধগম্য হয়। তো টেলিভিশন, বিশেষ করে টেলিভিশনের কৃষি প্রোগ্রামগুলো এই ক্ষেত্রে অনেক বেশি অবদান রাখে, বিশেষ করে হৃদয়ে মাটি ও মানুষ। এটা শাইখ সিরাজ সাধারণ কৃষকদের মাঝে খুবই পপুলার, এবং এটার যে ফিডব্যাক বিভিন্ন প্রোগ্রামে দেখা যায়, তাতে এটা খুব বোঝা যায় যে তিনি এটা খুব সাকসেসফুলি প্রোগ্রামটা করছেন। তো এখানে দুটো জিনিস আমার কাছে প্রথমে মনে হয় যে এই যে ইনোভেশন তো আমরা একটা জানি যে ইনোভেশন সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান যেগুলো আছে গবেষণা করে সম্প্রসারণ করে সেখানে হয়, সাধারণ কৃষকের মাঝেও ইনোভেশন হয়। যেমন হরিদাস কাপালি, হরিধান, এটাকে আমাদের সামনে নিয়ে এসছে শাইখ সিরাজ, এবং আপনাদের এই প্রোগ্রামের মাধ্যমে, হৃদয়ে মাটি ও মানুষ এই প্রোগ্রামের মাধ্যমে। আপনি যদি সুগার বিট সাধারণ পাবলিকের মাঝে সুগার বিট এটা ধারণাটা দেয়া, এটা এই প্রোগ্রামের মাধ্যমে আমরা দেখেছি, এবং এবছর একজন সুগার বিট নিয়ে কাজ করে তাকে পুরস্কৃতও করা হয়েছে। তারপরে এই যে ছাদ কৃষি নিয়ে মানুষের খুব সাধারণ ভাবনা ছিল, কিন্তু এখন দেখবেন যে যার একটা ছাদ আছে তিনি একটু ছাদ কৃষি করেন, এবং এই ক্ষেত্রে আপনাদের যে এই প্রোগ্রামটা হৃদয়ে মাটি ও মানুষ এবং শাইখ সিরাজের যথেষ্ট অবদান আছে। এখন এইগুলোর যে ইম্প্যাক্ট, এটা আপনার আর্থিকভাবে হয়তো মূল্যায়নের সময় আসবে, কখনো করা যাবে, কিন্তু এটার যে একটা ব্যাপক আর্থিক ইম্প্যাক্ট আছে, এটা আমরা সহজেই বলতে পারি। এটা তো হলো যে ইনোভেশনটা আবার ইয়ের ক্ষেত্রে আপনার সরকারি পর্যায়ে যে ইনোভেশন হচ্ছে, তার ডিফিউশন যে এফেক্ট, এটা মাঠে যাচ্ছে, মাঠে সাধারণ জনগণের কাছে এটা পপুলার হচ্ছে। তো উনি তো এই প্রোগ্রামটা বিভিন্ন রিসার্চ ইনস্টিটিউটে যাচ্ছেন, ওদের নতুন নতুন কি কাজ আছে সেটা মানুষের কাছে প্রকাশ করছেন, যে জাতগুলো কৃষকের মাঝে প্রচার করা দরকার সেগুলো উনি করছেন। আমি যখন এক সময় লাইভস্টক রিসার্চ ইনস্টিটিউটে ডিজি ছিলাম, তখন ওনার ক্যামেরায় গেছে, ওখানে আমার লোকজন যারা আছে তাদের সঙ্গে কাজ করেছে, এবং এর পরেও করেছে রাইস রিসার্চ ইনস্টিটিউট, এবং সব জায়গায় উনি নিয়মিতভাবে যাচ্ছেন, আসা যাওয়া আছে ওনার, এবং প্রত্যেকটা জিনিস খুব সূক্ষ্মভাবে দেখছেন এবং সাধারণ কৃষকের মাঝে এটা করছেন। তাই কাজে ইনোভেশন এবং এর যে ডিফিউশন এফেক্ট, এটা ধরেন একজন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা যখন কথা বলে, তখন 10 জন 20 জন 25 জন এরকম লোকের সঙ্গে কথা বলে, কিন্তু উনি যখন টেলিভিশনে বলতে থাকেন, হাজার হাজার দর্শকের সামনে উনি এই এক্সটেনশনের কাজটা করছেন। তো এটার মূল্যায়নটা শুধু উনি কাজ করছেন এটা না, কিন্তু এটা আর্থিক জাতীয় অর্থনীতিতে এটার একটা বড় অবদান আছে। আমরা অর্থনীতির বিষয়টি আপনি বললেন,
শাইখ সিরাজ অনুষ্ঠান, কৃষি বিষয়ক অনুষ্ঠান শুরু করেছিলেন 80-র দশকের শুরুতে। তিনি বাংলাদেশ টেলিভিশনে অনুষ্ঠান করেছেন, আমার দেশ, তারপর মাটি ও মানুষ, তারপরে চ্যানেলের অনুষ্ঠান গত 22 বছর ধরে, সেগুলো তো আছেই। চ্যানেলের শুরু থেকে তিনি এটার সাথে যুক্ত, তিনি এই অন্যতম একজন প্রতিষ্ঠাতা। কৃষকের যে সংকট, সম্ভাবনা, কৃষির ক্ষেত্রে নতুন প্রযুক্তি, উদ্ভাবন ইত্যাদি শুধু নিয়ে তিনি নির্দিষ্ট থাকেননি এই অনুষ্ঠানের মধ্যে। আমরা দেখেছি যে জাতীয় অর্থনীতিতে কৃষকের যে ভূমিকা এবং কৃষকের যে পরামর্শ, কৃষকের যে সাজেশন, সেটাও তিনি নিশ্চিত করেছেন তার অনুষ্ঠানের মাধ্যমে, এবং সেটা হচ্ছে কৃষকের বাজেট ভাবনা, কৃষি বাজেট, কৃষি বাজেট এবং কৃষকের বাজেট ভাবনা। আমরা একটু দেখে আসি কৃষি বাজেট নিয়ে যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের কিছু ক্লিপ। কোম্পানির বীজ কিনলে 100%-এর মধ্যে 90% জ্বালায়, আর সরকারি বিআরটিসির বীজ কিনলে একদম জ্বালায় না। ব্যাপারটা কি? আমাদের হিমাগার না থাকার কারণে শাকসবজিগুলিতে আমাদের কৃষকরা মাইর হয়ে যায়। আমাদের শস্য বীমা একান্ত প্রয়োজন। বর্গা কৃষি ঋণ আদৌ কেউ পেয়েছে কিনা আমার জানা নেই। কিভাবে বিদেশে মাছ রপ্তানি করা যায় এটা সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা আছে কিনা? আমাদের বলে তোমরা চরের লোক, তোমরা পরে আসো। চরের লোকে কোনো মূল্য নাই। সবচেয়ে দুঃখ এটা। স্থিতিশীল বাজার চাই, উৎপাদন খরচের উপরে 10% প্রফিট দিতে হবে। আমরা টমেটো পর্যাপ্ত জন্মাই, কিন্তু আমরা টমেটোর ন্যায্য কোনো মূল্য পাচ্ছি না। না, আমরা দেখলাম খুবই উৎসাহজনক একটি ব্যাপার যে কৃষকরা সমস্যার কথা বলছে। আপনার এই ভাবনাটা কি করে আপনি এলো যে বাজেটে বাজেট প্রণয়নে কৃষকরা ভূমিকা রাখবেন? এটা বাজেটের আগে দেখবেন যে রাষ্ট্রপক্ষ, সরকার, বিশেষ করে আমাদের অর্থমন্ত্রী বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে কথা বলেন, মিটিং করেন। তো এবং সেগুলো সবই প্রিভিলেজ গ্রুপ। কিন্তু কৃষি বাংলাদেশের অর্থনীতির এত বড় একটা খাত, এদের কাছ থেকে অ্যাকচুয়াল নিড অ্যাসেসমেন্টটা বা এদের কি দরকার, কিভাবে দরকার, প্রক্রিয়াটা কী হওয়া দরকার, এইগুলো নিয়ে কোনো সময় কোনো রিসার্চ বা ফিল্ড লেভেল থেকে কোনো পরামর্শ সরকারের কাছে বাজেট প্রণয়নের আগে এসছে কি না আমার যথেষ্ট সন্দেহ আছে। তো এই তাড়না থেকে আমার কাছে একসময় মনে হলো যে এদেরকে নিয়ে এই কাজটা করলে, এবং নট অনলি দ্যাট, যে রাষ্ট্রপক্ষ থেকে মন্ত্রী পর্যায়ের ওনাদেরকে এখানে রাখতে হবে। ইনিশিয়ালি আমার খুব ঝামেলা হয়েছিল, যেতে চাইতো না, কিন্তু পরবর্তীতে তারা খুব উৎসাহ ভরেই যেতেন, অর্থমন্ত্রী থেকে শুরু করে কৃষিমন্ত্রী। মানে প্রত্যেকটা অনুষ্ঠানে একজন মিনিস্টার লেভেলের কেউ থাকতেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে সাধারণ কৃষক খেয়াল করবেন যে সে তার স্থানীয় কোনো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সামনে হয়তো কোনোদিন কথা বলার সাহস পায়নি, কিন্তু সে এই অনুষ্ঠানে এসে মাইক নিয়ে একজন মন্ত্রীর সাথে, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের একজন ব্যক্তির সাথে তার দাবিটা জানাচ্ছে। তো এই যে মিডিয়ার, যে এখানেই মিডিয়ার পাওয়ারটা, অবশ্যই মিডিয়ার পাওয়ারটা। তো এই সবগুলো জিনিস করে আমার এটাই ছিল এরকম যে গোটাটা করে ওদের কাছ থেকে যে সাজেশনসগুলো আসবে সেটাকে একটা কম্পাইল করে বিফোর বাজেট রাষ্ট্রের কাছে দিয়ে দেওয়া, সরকারের কাছে দিয়ে দেওয়া। এবং সেটা বহু বছর যাবৎ করাতে যেটা হয়েছে যে ধীরে ধীরে ওদের এই ইস্যু, আজকে এই যে ফার্মার্স কার্ড তারেক সাহেব দিচ্ছেন, এটা খুবই ভালো একটা কাজ। কিন্তু আমার খেয়াল আছে কেয়ারটেকার গভর্নমেন্টের সময়, 8-9 কেয়ারটেকার গভর্নমেন্ট, যশোরে আমি একটা কৃষি বাজেট, কৃষকের বাজেট করেছিলাম। ওইখানে একজন কৃষক বলেছিল, তখন সেই সময়টাতে গ্লোবালি ইউরিয়া সারের একটা ক্রাইসিস হলো গ্লোবালি। তো তখন ওই কৃষক বক্তব্য দিতে বলছিল, আমার যদি একটা কার্ড থাকতো তাহলে এই কার্ডটা দেখাইলে আমাকে আমার সার দিয়ে দিত। তো এগুলো বিভিন্ন সময় কথাগুলো নানানভাবে এসছে। তো এটা একটা জিনিস হয় কি, যে বাজেটে একবার জমা দিলাম, ওইবারই যে সব হয়ে যেত না, এটা স্লোলি প্রসেস, স্লোলি একটা একটা করে অনেক কিছু এসছে। এবং সবচেয়ে বড় কথা, সরকার একটা লিখিত ফার্মারের নিডটা কি সে পেয়ে যাচ্ছে। তো তাকে আগামীতে কাজ করতে গেলে অনেক অনেক সুবিধা হয়। এইভাবে বেশ কাজ অবশ্যই নীতি নির্ধারকদের জন্য তো যে প্রান্তিক মানুষের যে কথা, তাদের যে চাওয়া পাওয়া, এভাবে উপস্থাপনের যে কৌশল, এটা
আপনি যথার্থভাবে প্রয়োগ করেছেন। আর বেসিক্যালি তো সরকারের তো এই ধরনের কোনো কাজ নাই আসলে। না, সরকার- এভাবে একদম ছাঁকনি দিয়ে ছেঁকে এনে একটা বাজেটের ভেতরে সেগুলি সন্নিবেশন করা নাই, তো সেই কাজটাই করার চেষ্টা করেছি আমরা। আমাদের সাথে আছেন ডক্টর শেখ মোহাম্মদ শফিউল ইসলাম। আপনি একটা চমৎকার কাজ করেছেন। আপনি পিএইচডি করেছেন এবং আপনার গবেষণার বিষয় ছিল হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানের প্রভাব। আপনি এই বিষয়টা, আমরা এরকম একটি পার্টিকুলার অনুষ্ঠান নিয়ে কাউকে পিএইচডি করতে আমি কখনো শুনিনি, আমার কাছে এরকম কোনো তথ্য নেই। আপনি এই বিষয়টি বেছে নিলেন কেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে এর অনেকগুলো কারণ আছে, সময় স্বল্পতার জন্য তো অত ডিটেল বলা যাবে না। তারপর যেটি যে উন্নয়ন যোগাযোগ, আমরা যেটি বুঝি উন্নয়ন যোগাযোগ বলতে, সেটি কিন্তু আমাদের এশীয় প্রেক্ষাপটে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমার আলোচনা একটু সহজ করে দিয়েছেন জাহাঙ্গীর স্যার কিন্তু অনেকগুলো কথা বলেছেন অলরেডি। এখানে একটা বড় বিষয়, আমি নিজে একজন মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজমের ছাত্র ছিলাম, কাজে এখানে একটা উন্নয়ন যোগাযোগের এবং উন্নয়ন সাংবাদিকতার একটি বড় ঘরানা আছে, বড় ধরনের কাজ করার সুযোগ সুবিধা আছে। তো যেহেতু আমাদের দেশে একটি কৃষি নির্ভর দেশ, সেটা আমরা ইতিমধ্যে জেনে গেছি যে কোনো পর্যায়ে হোক, এখনও কিন্তু এই যে আমাদের দেশে যে শিল্প এত অগ্রসর হচ্ছে, তার মধ্যেও কিন্তু কৃষি নানাভাবে কিন্তু এর নানা পরিবর্তিত রূপ নিয়ে কিন্তু আমাদের মধ্যে আছে। কৃষি কিন্তু এটা থাকবেই, এটা আদি পেশা, এর শুধু পরিবর্তন হবে, ট্রান্সফরমেশন হবে, কিন্তু এটা আছে। কিন্তু এখানে এই মিডিয়া কৃষকদের কথা মিডিয়াতে, বিশেষ করে মেইন স্ট্রিম মিডিয়াতে তেমনভাবে আসেনি। আমরা জানি আমাদের টেলিভিশনে অনেক ধরনের প্রোগ্রাম হয়েছে, বাবু বিবিদের কথা, সুটকুট পরা ভদ্রলোকদের কথা, ধনী মানুষের কথা, পুরুষদের কথা, এই ধরনের কথা আমরা অনেক দেখেছি, এবং এখানে বিত্তবানদের কথা, এই ধরনের বিষয়গুলো আমরা দেখি। সেখানে যে একেবারে প্রান্তিক মানুষ, কৃষকদেরও যে কথাগুলো তুলে ধরা যায়, এমন একটি প্রোগ্রামই কিন্তু আমাদের এই হৃদয় মাটি ও মানুষ প্রোগ্রাম। কাজে যেহেতু এই প্রোগ্রামটি আপনি বললেন প্রায় 2000-এর উপর এটার এপিসোড, বিভিন্ন এপিসোড কিন্তু প্রকাশিত হয়েছে। এর মধ্যে আপনার হৃদয় মাটি ও মানুষ কিন্তু একটি ব্র্যান্ড নেম মূলত। এর মধ্যে অনেক ধরনের প্রোগ্রাম হয়েছে, যেমন কৃষকের বাজেট, কৃষি বাজেট, কৃষকের ঈদ আনন্দ, এই ধরনের অনেকগুলো, কৃষকের স্বাস্থ্য, সাদ কৃষি, এই ধরনের অনেকগুলো প্রোগ্রাম আমাদের হয়েছে। জুনিয়রদের কৃষি অর্থাৎ শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয়েছে। শিক্ষার্থীরা একেবারে হাতে কলমে গিয়ে কৃষিকাজগুলো করছেন, প্রত্যন্ত অঞ্চলে কৃষকদের সাথে সময় কাটাচ্ছেন। এটা আবার টেলিভিশনে তুলে ধরা হচ্ছে। তো যখন একজন সাধারণ মানুষের কথা টেলিভিশনে উপস্থাপন করা হয় এবং এটি যখন বিশ্বব্যাপী দেখানো হয়, এখন তো আর শুধু বাংলাদেশের মধ্যে লিমিটেড না, এর এখন গ্লোবাল অডিয়েন্স হচ্ছে, এখন আমরা বলি লোকাল এবং গ্লোবাল, এই দুই ধরনের সংমিশ্রিত অডিয়েন্স কিন্তু আছে। তো কাজেই তাদের মধ্যে স্বাভাবিকভাবে এই বিষয়গুলো অনেক চিন্তা চেতনার তৈরি করে। জাকির স্যারও বলছিলেন এই বিষয়গুলো, যে মানুষ যখন টেলিভিশনে দেখে তখন কিন্তু সেটাকে অনেকটা সঠিকভাবেই মনে করে। তো এই প্রোগ্রাম নিয়ে কিন্তু অনেক ধরনের আলোচনা হয়েছে, কথা হয়েছে, এবং কিছু গবেষণাও ছোট পরিসরও হয়েছে, যেটি দেখানোর চেষ্টা করা হয়েছে যে গবেষণাটা সত্যিকার অর্থেই কী করেছে। এবং আপনি দেখবেন যে আমরা বলি এলিট ন্যারেটিভস বলে একটা শব্দ, যেমন এই স্যারদের মতো যারা বিশেষজ্ঞ আছেন, পলিসি নির্ধারক আছেন, এমনকি অনেক অ্যাম্বাসেডর, তারাও কিন্তু এই প্রোগ্রাম নিয়ে অনেক ধরনের কথা বলেছেন, অনেক পজিটিভ কথা বলেছেন। তো আমার এই গবেষণার একটি বড় উদ্দেশ্যই ছিল, যারা কিনা এর একেবারে প্রাইম টার্গেট অডিয়েন্স, ওই যে কৃষক, তো তাহলে তারা হলেন কনজিউমার। এই কনজিউমার ভিউ পয়েন্ট থেকে এই গবেষণাটাকে দেখা, যে যারা এটা একেবারে প্রাইমারি বেনিফিশিয়ারি, এই গবেষণাটাই কিন্তু তাদের মতামতগুলোই এসছে। তো তাহলে কৃষকরা সত্যিকার অর্থে কীভাবে এটিকে দেখছেন, কৃষকরা আসলেই কি এই প্রোগ্রামটা দেখে কোনো বেনিফিট পেয়েছেন কিনা, তাদের বিহেভিয়ার চেঞ্জ, যেটা আমরা বলি যে আপনার আচরণগত পরিবর্তন, অর্থাৎ আগে কেমন কৃষিকাজ করতেন আর এই প্রোগ্রামটা দেখার পরে কি তাদের মধ্যে পরিবর্তন এসেছিল কিনা, এবং আসলে তারা কোন ধরনের পরিবর্তনগুলোকে মেনে নিয়েছেন, এবং তাদের নিত্যদিনের কৃষিকাজে এই পরিবর্তনগুলোকে তারা কাজে লাগিয়েছেন, কাজে লাগানোর পরে তাদের বেনিফিট হয়েছে কিনা, লাভ হয়েছে কিনা, এই বিষয়গুলো কিন্তু এই গবেষণায় এসছে। এগুলো ছিল আমার একটি বড় মোটিভেশন। না, আপনি এই গবেষণা যে আপনার সেটি একটা পপুলার সংস্করণ প্রকাশিত হচ্ছে, দু একদিনের মধ্যেই হয়তো প্রকাশ হয়ে যাবে। সেটি নাম হচ্ছে যে জীবন মৃত্তিকার। জি। এই মৃত্তিকার কাছাকাছি নিয়ে যাওয়ার জন্য শাইখ সিরাজ হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানের সাথে সাথে তিনি আরও কিছু অনুষ্ঠান করেছেন। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হচ্ছে ফিরে চল মাটির টানে। আমরা একটু ফিরে চল মাটির টানে এই অনুষ্ঠানের ক্লিপ দেখে আসি।
ধরো, তুমি এটাকে তুলেছ। হ্যাঁ, এটা কি, এটাকে কি বলে? লাঙ্গল। জোরে জোরে। আমরা সবাই চালু। আলু। রেডি, 1 2 3। এই যে মানুষকে, তরুণ প্রজন্মকে, শিশু কিশোরদেরকে তাদেরকে শেকড়ের কাছে নিয়ে যাওয়ার যে প্রয়াস, এই প্রয়াসের আমরা অনেক পরবর্তীতে দেখেছি যে আমরা হৃদয়ে মাটিও মানুষ অনুষ্ঠানে দেখেছি যে তরুণেরা, শিক্ষিত বেকার যুবকেরা কৃষিকাজে এসেছেন এবং শহর থেকে ফিরে যে গ্রামে যে কৃষিকাজে নিয়োজিত হয়েছেন, এমনকি বিদেশ থেকে ফেরত এসেও কৃষিতে নিজেকে নিয়োজিত করেছেন, এরকম ঘটনা দেখেছি আমরা। এই বিষয়গুলি আমাদের জন্য কতটা, আমাদের অর্থনীতির জন্য, কৃষির জন্য কতটা গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন ডক্টর? দেখেন, আমরা সাধারণত কৃষিকে জীবন ধারণের জন্য বিবেচনা করি যে খাদ্য, এটাই হলো বেসিক থিং মানুষের জন্য, এবং এই খাদ্য সরবরাহ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এটা হলো কৃষি থেকে আসে। দ্বিতীয় কথা হলো যে কৃষিটাই হলো উৎপাদনশীল খাত। আমরা সুদূর অতীত থেকে অর্থনীতিবিদরা কৃষিকেই সাধারণত উৎপাদনশীল খাত হিসেবে চিহ্নিত করেছে, এবং অন্যান্য খাত যেটা, এটা সহায়ক খাত। একটু আগে একজন বলেছে যে শিল্প কৃষির থেকে কাঁচামাল শিল্পে যায় এবং কৃষি ডেভেলপ করে, সেই ডেভেলপমেন্টের পরে শিল্পের ডেভেলপমেন্ট হয় এবং সার্ভিস সেক্টরের ডেভেলপমেন্ট হয়। কিন্তু উৎপাদন বলতে যেটা বোঝায় শেকড়ের সঙ্গে যুক্ত, মাটির সঙ্গে যুক্ত, এটা কৃষির, এবং এই উৎপাদনশীল খাতটা নিয়ে কাজ করা, এবং এই উৎপাদনশীল খাতের উপরে যে কাজটা করছে হৃদয়ে মাটিও মানুষ, এটা ঠিক ইয়ে দিয়ে আর্থিকভাবে এটাকে মূল্যায়ন করা যাবে না। শুধু এটা আর্থিক মূল্যায়নও আছে, এবং এর সঙ্গে সঙ্গে একটা সামাজিক মূল্যায়নও আছে। দুটোকে আমাদেরকে দেখতে হবে, এবং এটা শুধু গ্রামের মানুষের কাছে পপুলার তা না, আজকাল শহরেরও অনেকে আছে যারা হৃদয়ে মাটিও মানুষটা দেখে, এবং সেটা তাদেরকেও অনেকটা অনেক আমরা এটা দেখেছি যে হৃদয়ে মাটিও মানুষ অনুষ্ঠানের আমাদের অনেকের কাছে অভিজ্ঞতা শুনেছি, এর আগের বিভিন্ন অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের কাছ থেকেও শুনেছি যে তাদের অভিজ্ঞতা, তাদের পরিবারের অভিজ্ঞতা। অত্যন্ত জনপ্রিয় একটি অনুষ্ঠান। গণমাধ্যমের তিনটি কাজ, একটি হচ্ছে টু ইনফর্ম, টু এডুকেট, টু এন্টারটেইন। আমরা দেখি যে হৃদয়ে মাটিও মানুষ অনুষ্ঠানের প্রাণপুরুষ শাইখ সিরাজ, তিনি আনন্দ অনুষ্ঠানও করেছেন, বিনোদন অনুষ্ঠান করেছেন। আমরা একটু দেখে আসি কৃষকের ঈদ আনন্দ অনুষ্ঠান, যেটা অত্যন্ত জনপ্রিয়, কিন্তু সাধারণ মানুষ এটা উপভোগ করেন। আমরা দেখি। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ দিকে চলে এসেছি। আসলে এত অল্প পরিসরে এই বৃহৎ যে কাজ, বৃহৎ যে অবদান, সেটা তো মূল্যায়ন করা বা সেটা নিয়ে আলোচনা করার জন্য খুবই অপ্রতুল। তারপরে আমরা কিছু কথা বললাম এবং শুনলাম। আমাদের হৃদয়ে মাটিও মানুষ অনুষ্ঠান এখন ছোটদের নিয়ে অনুষ্ঠান করছে, ছাদ কৃষি নিয়ে আপনারা বলেছেন। এগুলি সব আমরা প্রতিনিয়তই দেখি, আমরা উদ্বেলিত হই, আমরা উৎসাহিত হই, অনুপ্রাণিত হই। আমাদের সবচেয়ে বড় যেটা অর্জন, সেটি হচ্ছে যে কৃষককে আমরা গণমাধ্যমের, কৃষকের স্বপ্ন এবং সম্ভাবনাকে গণমাধ্যমের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দেখতে পাচ্ছি, এবং সেটা করেছেন শাইখ সিরাজ।
এবং তিনি যে কাজটি সবচেয়ে বড় কাজ করেছেন সেটি হচ্ছে রবীন্দ্রনাথের ওরা কাজ করে কবিতায় যে এইসব ম্লান মুখ মুড়ো মুখে দিতে হবে ভাষা, এইসব শ্রান্ত শুষ্ক ভগ্ন বুকে ধনিয়া তুলিতে হবে আশা। এই যে অবহেলিত কৃষক, সেই কৃষকের মুখে তিনি ভাষা দিয়েছেন, কৃষকের স্বপ্ন দিয়েছেন। সেই স্বপ্নটা বেঁচে থাকুক সেই প্রত্যাশা আমরা করি। আজকে এই 22 বছর পূর্তি এবং 23 বছরের পদার্পণে এই মহেন্দ্রক্ষণে আমাদের এখানে উপস্থিত আছেন আনন্দ আলোর সম্পাদক রেজানুর রহমান। তিনি ফুল দিয়ে শুভেচ্ছা জানাবেন অনুষ্ঠানের নির্মাতা, পরিকল্পক এবং প্রাণপুরুষ শাইখ সিরাজকে। অসংখ্য ধন্যবাদ রেজানুর রহমান আপনাকে। আমরা অনুষ্ঠান শেষ করতে যাচ্ছি। হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠান মানুষের হৃদয়ে আছে এবং মানুষের হৃদয়ে সবচেয়ে যে জিনিসটি আছে সেটি হচ্ছে দেশের জন্য ভালোবাসা, মাটির জন্য ভালোবাসা এবং মানুষের যে মহত্তর সম্ভাবনা, সেই সম্ভাবনার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা এবং সম্ভাবনাকে নিয়ে এগিয়ে যাওয়া। বাংলাদেশ এগিয়ে যাক, কৃষি এগিয়ে যাক এবং কৃষি বিষয়ক সকল সৎকর্ম, সকল ভালো কাজ বেঁচে থাকুক, এগিয়ে যাক, সমৃদ্ধ হোক, এই প্রত্যাশায় শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনাদের সবাইকে ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। দর্শক, এই বলে বিদায় নিচ্ছি আজকের ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথন থেকে।